শাহবাজ শরীফের দেখা নেই, আসিফ আলী জারদারির দেখা নেই, আইএসআই প্রধানের দেখা নেই, আসিফ মুনিরের তো খোঁজই পাওয়া যাচ্ছে না, এবং কোনো নেতার দেখা নেই। কেউ বাংকারে লুকিয়েছেন, কেউ পালিয়ে গেছেন। এইরকম একটা ক্রাইসিসে নেতার অভাব। আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে প্রায় 600 বছর আগে একটা ঘটনা, প্রথম পানিপথের যুদ্ধ, বাবর ভার্সেস খুব সম্ভবত পৃথ্বীরাজ চৌহান, তাই তো? ইব্রাহিম লোধি সাথে পৃথ্বীরাজ চৌহান। সেখানে পৃথ্বীরাজ চৌহানের বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু লোধি রটিয়ে দিয়েছিলেন যে পৃথ্বীরাজ চৌহানকে আমরা ক্যাপচার করে নিয়েছি। গোটা সেনাবাহিনী পালিয়ে গিয়েছিল। আমার তো মনে পড়ে যাচ্ছে সেই রকম একটা দৃশ্য, যেখানে গোটা সেনাবাহিনীর মনোবল কোথায় থাকবে, কারণ সেনা প্রধান নেই, আর্মি চিফ দেখা নেই, বায়ুসেনা প্রধানের দেখা নেই, নৌবাহিনী প্রধানের দেখা নেই, প্রধানমন্ত্রীর দেখা নেই, রাষ্ট্রপতির দেখা নেই। দেখ, এটা তো খুব জরুরি, মানে একটা দেশে এটা তো চলতে পারে না যে সেনাবাহিনী তথাকথিত এস্টাবলিশমেন্ট সবকিছু ঠিক করে দেবে। আবারও তোর আগের প্রোগ্রামে একজন সেনাবাহিনী যেটা বলছিলেন, যেদিনকে পাকিস্তানের মানুষ রাস্তায় নেমে এই সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ এবং ইমরানকে ক্ষমতায় ফেরানোর দাবিতে কথা বলছিল, সেদিনই আসিফ মুনিরের বোঝা উচিত ছিল যে পাকিস্তানের মানুষের সাপোর্ট তার সঙ্গে নেই। দেখ, ভারতবর্ষ যে এই যুদ্ধে জিতছে বা নির্ণায়ক ভূমিকা নিচ্ছে, তার সবচেয়ে বড় কারণ ভারতবর্ষের রাজনৈতিক, ধর্মীয়, বর্ণগত সব বিভেদকে ভুলে গিয়ে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সেনাবাহিনীর সঙ্গে আছে। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী যে পুতুল সরকারকে বসিয়েছিল, শাহ আসিফ আলী জারদারি সম্পর্কে আমার বলতে খারাপ লাগে, যিনি নিজের স্ত্রী মানে প্রয়াত বেনজির ভুট্টোর মৃত্যুকে বিক্রি করে নিজে রাষ্ট্রপতি হয়েছেন। তার জীবনের কি নৈতিক অধিকার, আত্মিক অধিকার, রাজনৈতিক অধিকার আছে যে তার জন্য পাকিস্তানের মানুষ রাস্তায় নেমে লড়াই করবে। দেখ, যুদ্ধ তো শুধু সেনাবাহিনী লড়ে না, যে জওয়ান লড়তে যায় তার বাড়ির লোক তাকে ফোন করে বলে যে তুমি লড়ো। আমি নিজে কারগিলে দেখেছি, ওই বর্ডার সিনেমার সন্দেশে আতি হ্যাঁ ওই গানটা সবাই বাজাতো। তো ওই গান যখন বাজে তখন সবাই মনে করে যে আমার গ্রামের লোকটা আমার সাথে লড়াইতে আছে। পাকিস্তানে আসিফ মুনিরের নিজের বাড়ি যেখানে, সেখানে যখন ইন্ডিয়ান ড্রোন অ্যাটাক করেছে তখনই কেউ প্রতিবাদে রাস্তায় আসেনি, সবাই পালিয়ে গেছে। তো আসিফ মুনিরের কি ব্যক্তিগত মরাল লজিক্যাল কি আছে যে তার সেটা দিয়ে সে এই ভারতের এই আক্রমণের প্রতিরোধ করবে? আর আবার আমি বলছি, শাহবাজ শরীফ এবং আসিফ আলী জারদারি, the two most unpopular leader of the Pakistan has ever produced. তারা এই ভারতবর্ষের যে নৈতিকতা, যে ভারতবর্ষের যে যুদ্ধের পরাক্রম, তার সামনে কি করে দাঁড়াবে? এইরকম পরিস্থিতিতে পরবর্তীকালে কি ইমরানের ভাগ্য খোলার কোনো পরিস্থিতি রয়েছে? আমার নিজের ধারণা, অ্যাজাম্পশন, যেমন অ্যাজাম্পশন ছিল যে করাচি পোর্ট শুড বি ইন্ডিয়ান টার্গেট, তেমন আমার ধারণা নতুন যিনি সেনাপ্রধান হবে তিনি প্রথম ইমরানকে জেল থেকে ছেড়ে দেবেন এবং ইমরানকে একটা দায়িত্ব দেবেন যে একটা সুষ্ঠু প্রশাসন তৈরি করার, যে প্রশাসনটা আবারও আমি বলছি ভারতের সঙ্গে আলোচনা করবে, বাংলা পাকিস্তানে একটা মিনিমাম একটা সামরিক এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করবে। পাকিস্তান ইজ কমপ্লিটলি ব্রোক। আমি এটা বহুবার বলার চেষ্টা করি, আমি যতটুকু পাকিস্তানকে বুঝি, যে পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট। জিন্না যে দেশটা তৈরি করেছিলেন ধর্মের ভিত্তিতে যে কোনো রাষ্ট্র চলতে পারে না, সেটা ভারতবর্ষ এই কর্নেল সোফিয়া কুরেশিয়ার উইং কমান্ডার ভূমিকা সিংকে দিয়ে প্রমাণ করে দিয়েছে। পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট। পাকিস্তানের একটা হিন্দুও পাকিস্তানের সেনাপ্রধানের সমর্থনে বা শাহবাজ শরীফের সমর্থনে নামবে না। সুমন, আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যে করাপশন, পাকিস্তান সেনাবাহিনী করাপশন। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তার ফ্যামিলিকে কয়েকদিন আগে লন্ডনে পাঠিয়ে দিয়েছেন। উনি হয়তো কি কনসিকুয়েন্স হতে যাচ্ছে উনি বুঝতে পেরেছিলেন। এবং তুই যদি আমাকে বলিস যে করাপশন, এই যে তারা এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের ড্রোন, তাদের মিসাইল,
এগুলো কিনতেও তো করাপশন। এমন মাল কিনেছে, এমন জিনিসপত্র কিনেছে, এমন জায়গা কিনেছে, যে ডিফেন্স সিস্টেম, ওয়েপেন্স, তারা তো পুরোটা একদম ফেল করে গেল। দ্বিতীয় হচ্ছে, কোথায় গেল পাকিস্তান এয়ারফোর্স, কোথায় গেছে কেউ, কারোর কোনো দেখা নেই। একটা মনোবলহীন বাহিনী, চূড়ান্ত করাপ্টেড একটা ফৌজ, যারা ব্যবসা করে তাদের হাল এরকমই হওয়ার উচিত ছিল। তুই যে প্রশ্নটা তুললি, তুই একটা স্যাটেলাইট চ্যানেল চালাস, এবার তোর কোনো করেসপন্ডেন্ট যদি একটা ইউটিউব চ্যানেলের মতো একটা বুম নিয়ে রাস্তায় দৌড়তে থাকে, তাহলে যা হবে পাকিস্তান সেনাবাহিনীরও তাই হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী, আমি মানে যতটুকু যুদ্ধ সম্পর্কে আমি জানি, আমি পৃথিবীতে প্রথম শুনলাম যে একটা দেশের সেনাবাহিনী একটা জঙ্গি সংগঠন হামাসের কাছ থেকে বুদ্ধি ধার করেছে যে সস্তা দরের রকেট, মানে ভালো মিসাইলও না, কারণ ওরা তো জানে, তুই যেটা বলছিস যে মিসাইলগুলো চীনের থেকে কিনেছি, সেগুলোতে এত টাকা ঘুষ নিয়েছি, এত সেটাতে অপদার্থ, ওই মিসাইল দিয়ে কিছু হবে না, কিছু সস্তা দরের মিসাইল আমাদের জম্মু শহরে পাঠিয়েছিল, আমাদের পাঠানকোটে পাঠিয়েছিল, আমাদের বিভিন্ন বর্ডার এলাকায় টার্গেট করেছিল। মানে এরা, মানে আমি বারবার কথাটা বলবার চেষ্টা করি যে পাকিস্তান বা আমাদের অনেক প্রতিবেশী দেশ বোঝে না যে আমাদের ভারত রাষ্ট্রটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, তার এয়ার ডিফেন্স সিস্টেমটা কতটা স্ট্রং। ওরকম হামাসের মতো 4টে সস্তা দরের রকেট পাঠালে যা হয়, পাকিস্তানের সেনাবাহিনী তাই হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীকে তো সবার, আমি যেটা সব দেশ সেনাবাহিনীকেই তো নিজের দেশের জনগণকে বলতে হয় যে আমি দেখো তোমার হয়ে এটা করলাম। পাকিস্তান সেনাবাহিনী কি উত্তর দেবে যে তারা ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করে কি করেছে? দ্য সিগনিফিকেন্ট পার্ট ইজ যে 1971-এ ওরা ডিসাইসিভলি হেরেছিল, এবারও এত ডিসাইসিভলি ওদের পরাজয় হতে চলেছে যে ওরা যা যা কেনে, ওরা যা যা বলে, পুরোটা একটা মানে কি বলবো, একটা মানে কমেডির পর্যায়ে চলে যাচ্ছে। করাচি পোর্ট, যেটা পাকিস্তানের গোটা দেশের জন্য কোহিনূর, যদি আইএনএস বিক্রান্ত সেটাতে অ্যাটাক করে দেয়, তাহলে করাচি বন্দরকে রক্ষার জন্য পাকিস্তানের কাছে কি সিস্টেম ছিল, কি দিয়ে ওরা করাচি পোর্টকে রক্ষা করছিল। করাচি কোনো ইসলামাবাদের মতো নতুন শহর না, পাকিস্তানের সবচেয়ে পুরনো শহর, সবচেয়ে বেশি জনসংখ্যার শহর, সেই শহরকে তারা রক্ষা করতে পারছে না। আমি কোয়েটার কথা ছেড়েই দিচ্ছি, যেখানে এমনিতেই বালুচ জঙ্গিদের চাপে তাদের সেনাবাহিনীদের মানে ত্রাহি রব। আমি সিরিয়াসলি বলছি যে যেটা ভাবা উচিত, যে কোনো দেশ যারা এরকম টেরর রফতানি করে, যারা এরকম ধর্মের ভিত্তিতে একটা দেশ চালায়, এবং এই প্রসঙ্গেই বাংলাদেশের ইউনূস প্রশাসন এবং জামাতকে বুঝতে হবে যে আসলে তারা কোন ফাঁদে পা দিচ্ছে। উল্টো দিকে যদি কোনো স্ট্রং অপোজিশন, ভারতের মতো স্ট্রং অপোজিশন আসে, তাহলে কি হবে? মোহাম্মদ ইউনূস আজকের রাত্রিবেলাটা মোহাম্মদ ইউনূসের কেমন কাটছে সেটা বিষয়ে খোঁজ নেওয়া দরকার। আমি এটাই জানতে চাইছিলাম। আর একটা বিষয় সুমন রয়েছে, আমার এই পরশুদিন, সম্ভবত পরশু হয়ে গেছে, গতকাল বলতেই পারতাম, পরশু সম্ভবত পাকিস্তানি ডিফেন্স মিনিস্টার তিনি একটা প্রেস কনফারেন্স করছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে আমরা 5টা ভারতীয় যুদ্ধ বিমানকে নামিয়েছি। তো সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে আপনাদের কাছে কি প্রমাণ আছে যে ভারতের 5টা যুদ্ধ বিমানকে আপনারা নামিয়েছেন, উনি তখন বলেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। অর্থাৎ পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারও সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে মানে ভাষণ দিয়ে যাচ্ছিলেন। আমার যেটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন, সেটা হচ্ছে যে মার্কো রুবিও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা ভারতের পাশে আসেন, কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকবেন এবং যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবেন। ইউরোপ থেকেও এখনো পর্যন্ত কোনো নেগেটিভ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা মার্কিন দুনিয়ায় এই মুহূর্তে তাদের দিন, তারা কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছেন। মিত্র, পাকিস্তানের মিত্র, তথাকথিত মিত্র মনে করে পাকিস্তান, চীন, তারা কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। চীনের প্রতিক্রিয়া কি হতে পারে? চীন অবশ্যই খুব দুঃখ পাবে। চীন পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম পুতুল সরকারগুলো চালায়, পাকিস্তানেও সেটা পুতুল সরকার তাদের হাত থেকে চলে গেলে চীন খুব দুঃখ পাবে। কিন্তু চীনের কি বা করার আছে? দুটো জিনিস আমি বলতে চাই। এক হচ্ছে যেটা তুই বারবার বলেছিস তোর বিভিন্ন শোতে, যে ভারতবর্ষের 140 কোটির মার্কেটকে চীনের পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি বেইজিং এর ট্রেড ডিল না হয়,
শি জিনপিংকে ভারতবর্ষের বাজারের দিকে তাকিয়ে থাকতাম। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে আজকের পরে মানে আমাদের দেশেও অনেক পণ্ডিত আছে, তারা এত উল্টোপাল্টা বলেন। আমি আগের দিনে বলেছিলাম চীনের অস্ত্র, চীনের বিমান, এই সবই তো পাকিস্তান ব্যবহার করছিল। ফলে চীন একটু বুঝে যাবে না যে ওদের নিজেদের অস্ত্র ভান্ডারের আসলে কি অবস্থা। চীন একটা মানে চীন ইজ এ ভেরি বিগ ইকোনমি, কিন্তু টেকনোলজিক্যালি ওয়ারের দিক থেকে তারা খুব খারাপ। সমাজতান্ত্রিক চীন এখন ক্যাপিটালিস্ট চীন বলা যেতে পারে। সমাজতান্ত্রিক চীন, ক্যাপিটালিস্ট চীন পৃথিবীর বাজারে মাল বেচতে পারে, যে মালগুলো আমরা সবাই সে মাল কিনি, কারণ মালটা সস্তায় পাওয়া যায় 3 মাস থেকে। কিন্তু ওই মালের বিমানে চেপে ভারতবর্ষের রাফায়েল বা মিগ বা সুখোইকে মোকাবিলা করতে গেলে কি অবস্থা হয় সেটা আসিফ মুনির বুঝলেন। আসিফ মুনির নিজের জীবন বা নিজের সম্মান দিয়ে সেটা বুঝলেন। চীনেরও বোঝা উচিত। আমি আবারও বলছি, চীনকে মিলিটারি পাওয়ার হিসেবে যতটা বড় হিসেবে দেখানো হয় আসলে ততটা নয়। আমরা ভুলে যাই যে চীন একবার ভিয়েতনামের কাছে 1979-এর যুদ্ধে বিরাট ভাবে পরাজিত হয়েছিল। মানে ভিয়েতনামি সেনারা চীনকে মেরে ঠান্ডা করে দিয়েছিল। তো আমরা এটা ভুলে যাই, মানে চীন নিজেকে এত মানে এই যে তথাকথিত প্রচার যন্ত্রে যেমন পাকিস্তানকে একটা সুপার পাওয়ার, পাকিস্তানের মানে 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 পাকিস্তানের বিমানগুলো মাহিরা খানের মতোই বিধ্বংসী বা ফাহাদ খানের মতোই, তাকে দেখলে ভারতীয় সুন্দরীরা লুটিয়ে পড়বে, এরকম টাইপের যে ইমপ্রেশনটা তৈরি করেছিলেন, ওরকম ব্যাপারটা নয়। চীনের বিমানগুলো খুব পচা, মানে পচা শব্দটাই ব্যবহার করতে হচ্ছে, খুব খারাপ যন্ত্রাংশ দিয়ে চীন তার বিমানগুলো চালায়। গালোয়ানে আবার আমি বলছি, হাতাহাতি যুদ্ধে চীন ইজ ভেরি গুড, কিন্তু টেকনোলজিক্যালি যখন বিমান ব্যবহারের প্রশ্ন আছে, যখন মিসাইল ব্যবহারের প্রশ্ন আছে, চীন ইজ নট সো স্ট্রং। মানে দেখুন, মানে দেখ, চীন একটা বিরাট রাষ্ট্র হয়েছে, কিন্তু পৃথিবীর মানে ধর আমাদের দুজনেরই মেয়ে আছে, আমরা কি চীনে কাউকে পড়তে পাঠাবো? চীনে কোনো ভালো ইউনিভার্সিটি নেই, লোকে পড়তে এখনো হার্ভার্ড আর অক্সফোর্ডেই যায়। চীন একটা বড় মানে মানে লাল পতাকায় মোড়া একটা বড় বাণিজ্য সফল দেশ। চীনের বাইরে কিছু নয়। আজকের পাকিস্তানের এই হাল দেখে শি জিনপিং এরও বোঝা উচিত, তারা গোটা বিশ্বকে যুদ্ধ বিমান, মিসাইল, বিভিন্ন টেকনোলজি বলে যেগুলো বেচে, ওগুলো মানে অত্যন্ত সস্তার দরে ফ্যান্সি মার্কেটেও বিক্রি করা উচিত। একটাই কথা বলতে পারি সুমন, পুরো বিষয়টা দেখে মনে হচ্ছে যে একটা কথা আছে না, সাহস থাকা ভালো, দুঃসাহস নয়। একের পর এক সতর্কবার্তা সত্ত্বেও যেভাবে পাকিস্তান যে খোঁচা দিয়েছিল ভারতকে, খোঁচা দিচ্ছিল ভারতকে, তার বদলা তারা পেয়ে গেছে। 18 থেকে 19টা জায়গায় ভারত গুঁড়িয়ে দিয়েছে, এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কাল সকাল না হলে আমরা নিজেরাও বুঝতে পারবো না, পাকিস্তানও জানে না যে কি হচ্ছে। আমরা দেখছি অকাল দীপাবলি, লালে লাল লাহোরের আকাশ, লালে লাল শিয়ালকোট, লালে লাল করাচি বন্দর, কোথায় বোমা পড়ছে, কিভাবে বোমা পড়ছে, এই আক্রমণের জবাব কিভাবে দেবে পাকিস্তান দিশেহারা। তার মধ্যে বালুচ লিবারেশন আর্মি বালুচিস্তানের দখল নিয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের সাহস দুঃসাহসে পরিণত হয়েছিল, যার জবাব পাকিস্তান পেল বলে মনে হয়। অবশ্যই পাকিস্তান প্রক্সি ওয়ার, দেখ যতক্ষণ প্রক্সি ওয়ার হচ্ছে, সন্ত্রাসবাদীদের দিয়ে হামলা চলছে, ততক্ষণ আমরা অসহায়। আমরা কি করব? কোথাও কেউ ব্লাস্ট করছে, কেউ এসে গুলি চালিয়ে দিচ্ছে। কিন্তু সরাসরি যুদ্ধ করলে 1971-এ যেটা হয়েছিল বা কার্গিলে যেটা হয়েছিল, আবার 2025 প্রমাণ করলো সরাসরি যুদ্ধ হলে ইসলামাবাদের আসলে জোর কতটা, মানে ইসলামাবাদ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। এটা মানে মানুষের তো সবসময় মানে টেস্ট অফ দ্য পুডিং ইজ ইটিং। ইসলামাবাদ বা যারা ইসলামাবাদকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখে, এগেন তোর প্রশ্ন করে, বাংলাদেশের সমন্বয়করা, বাংলাদেশের জামাতপন্থীরা, যারা মহানন্দে মুজিবের মূর্তি ভেঙে বলেছিল যে আবার আমরা মানে হিস্ট্রির রিসেট বাটনটা ঠেলে দিয়েছি, অর্থাৎ দেশটাকে পূর্ব পাকিস্তান করে দেব, তাদের বোঝা উচিত তারা যে মামার প্রশ্রয়ে ভাগ্নে এত নাচানাচি করছিল, তাদের শিবরামের গল্পের মতো পরিণতি হতে পারে। সুমন, রাত্রির প্রায় 1:30 বাজতে চলেছে। পাকিস্তানের হাল আমরা নিজে চোখে দেখছি, গুঁড়িয়ে গেছে পাকিস্তানের মাটি। কি হতে চলেছে? কূটনৈতিক পথে সমাধান, নাকি ভারত আরো আক্রমণ করবে?
এবং কোন দেশ আবার মধ্যস্থতার জন্য এগিয়ে আসবে? কি হতে চলেছে, কি ইম্প্যাক্ট হতে চলেছে রাজনৈতিক দুনিয়ায়? না, আমার ধারণা মধ্যস্থতা, এখন তো আমেরিকায় দিন, রুবিও নিশ্চয়ই এই কাজটা আজকের মধ্যে করে ফেলবেন এবং ভারতবর্ষের টেকনিক্যালি বলতে গেলে ভারতবর্ষের জয়শঙ্কর বা ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এরও আর খুব একটা রাগ থাকবে না, কারণ আমরা যা শিক্ষা দেওয়ার দিয়ে দিয়েছি। এবার পাকিস্তানে আসিফ মুনির চলে গেল, সরকারের পতন ঘটলো, ইমরান খান এলো, ওগুলো আমাদের দেখার নয়। কিন্তু রুবিওর মধ্যস্থতায় বা আমেরিকার মধ্যস্থতায় যদি আমরা দুপক্ষই শান্ত থাকি, দেখ আমাদেরও তো প্রচুর খরচ হলো, এই যুদ্ধ করতে আমাদেরও খরচ হলো, সেই খরচটা অবশ্যই ম্যাটার, কিন্তু এই শিক্ষাটা না দিলে হচ্ছিল না। আমি একটা ছোট্ট তথ্য দিয়ে দিই। ব্রাউন ইউনিভার্সিটির একটা প্রজেক্ট রিপোর্ট, কস্ট অফ ওয়ারের প্রজেক্ট রিপোর্ট বলছে আফগানিস্তানে যুদ্ধ করতে 20 বছরে আমেরিকার খরচ হয়েছে $2,31,000 কোটি। আমি টাকায় এটা করতে পারবো না এই মুহূর্তে। 2024 ফেব্রুয়ারিতে পেন্টাগন একটা তথ্য প্রকাশ করেছিল, সেই তথ্য অনুযায়ী ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে, শুধুমাত্র ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে রাশিয়ার পুতিনকে দৈনিক খরচা করতে হচ্ছে $29 কোটি। আমি শিওর নেই, আমার ধারণা এই 3 দিনে আমাদেরও তো কয়েক হাজার কোটি টাকা খরচ হলো। ফলে আমরা নিশ্চয়ই যুদ্ধটা এক্সটেন্ড করতে চাইব। আমাদের যেটুকু অ্যাচিভ করার, আমার ধারণা আজকে করাচির হানার পরে আমরা সেটা মোটামুটি অ্যাচিভ করতে পেরেছি। ফলে আমরা সমঝোতায় চলে যাবো। এবার সমঝোতায় গিয়ে আমরা লাইন অফ কন্ট্রোলকে আরেকটু পুশ করবো কিনা বা ইত্যাদি বিষয় নিয়ে কি ভাববো সেটা অবশ্যই বিষয়। কিন্তু আমার ধারণা যে আমাদের আজকের পরে আর যুদ্ধ করার প্রয়োজন নেই, কূটনৈতিক স্তরেই বাকিটা আলোচনা হবে। এবং অন্তত 1971 যুদ্ধ জয়ের পরে 1983-তে পাকিস্তান প্রেসিডেন্ট জিয়াউল হক অপারেশন টোপাস কাশ্মীরে অপারেশন লঞ্চ করেছিলেন। অন্তত আমরা 1 যুগ অন্তত নিরাপদে থাকতে পারবো বলে আমার বিশ্বাস। পাকিস্তানের যতটা মেরুদণ্ড আঘাত লেগেছে, পাকিস্তানি আহত আত্মা, আহত শরীর, আহত অর্থনীতি সবকিছু নিয়ে পাকিস্তান অন্তত একটা প্রজন্ম শান্ত থাকবে। তারপরে আই ডোন্ট বিলিভ পাকিস্তান, সরি ফর সেইং দিস, আমি পাকিস্তানকে বিশ্বাস করি না যে রাষ্ট্রটা একটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি হয়। আবার হয়তো 15 বছর বাদে কোনো পাকিস্তানি জেনারেল অ্যাডভেঞ্চারাস হয়ে উঠবে, কিন্তু অন্তত আমার তোর যা বয়স, অন্তত 15 বছর আমরা পাকিস্তানকে নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবো। করাচি বন্দরের পরিণতি দেখার পর আসিফ মুনির, শাহবাজ শরীফ এবং অক্সফোর্ডীয় ইংরেজিতে বিরাট বক্তৃতা দিতে অভ্যস্ত বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর এটা বোঝা উচিত যে ভারতের সঙ্গে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমার মনে পড়ে যাচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সেই বিখ্যাত উক্তি, ভারত বোমা তৈরি করলে পাকিস্তান ঘাসপাতা খাবে, দরকার হলে অভুক্ত থাকবে, কিন্তু নিজেরা বোমা বানাবেই। তার হাল কি হলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে যে খবর, এই মুহূর্তে বালুচিস্তান লিবারেশন আর্মি কোয়েটা শহর দখল করে থেমে নেই। তারা বালুচিস্তানের বিভিন্ন সেনাঘাঁটিতে আক্রমণ করতে শুরু করেছে এবং কোয়েটার পর তারা অন্যান্য সেনাঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছে। বালুচিস্তান ছেড়ে পালাতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। অন্যদিকে রাজৌরি, পুঞ্চ, আখনুর এবং এন্টায়ার পিওকেতে প্রচণ্ড লড়াই চলছে, গুলির লড়াই চলছে। পিওকেতে আমরা এই দেখো দেখতে পাচ্ছ, পিওকেতে পরের পর বিস্ফোরণ হচ্ছে এবং পিওকেতে টানা আক্রমণ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এবং পাকিস্তান এত বড় আক্রমণের জন্য তৈরি ছিল না, তারা ব্যাপারটা খুব ক্যাজুয়ালি নিয়েছিল। তারা ভাবতেই পারেনি ভারত এত বড় আক্রমণ চালিয়ে দেবে। সুমন, দেখ, আমি বারবার যেটা বলার চেষ্টা করি, আমরা পাকিস্তানকে একটু ওভার গ্লোরিফাই করি। 1971 যুদ্ধ দেখেও আমরা বুঝতে পারিনি যে জেনারেল নিয়াজিও এরকম ভাবে আজকে 2 দিন আগে তুই যেটা বলছিলি, পাকিস্তানের বিদেশ মন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এসব কথা বলেছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে উনি জানছিলেন যে ভারতের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। সেই পাকিস্তানের আজকে এই পরিণতি হওয়ার কথা ছিল। দেখ, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে পূর্ব পাকিস্তানের সঙ্গে যেটা করতো, পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গেও ঠিক সেটাই করে।
সেটা মানে হচ্ছে এটা যে ওখানে ওই একটা নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি ছাড়া বড় কোনো মানে এমন কোনো ব্যারিয়ার নেই যেটা ভারতবর্ষ ওভারকাম করতে পারবে না। ফলে যদি পাক অধিকৃত কাশ্মীরে আমরা হামলা চালাই তাহলে পাকিস্তান তার সাপোর্ট সিস্টেমটাকে আনবে করতে। পেছন দিকে বালুচিস্তানে তুই যা ইনফরমেশন দিচ্ছিস, বালুচিস্তানে বালুচ আর্মি পেছনটাতে অ্যাটাক করে দিয়েছে, ফলে ওখানে পাকিস্তানের যে ডিভিশনটা আছে তাদের বালুচ আর্মিকে আটকাতে হচ্ছে। এই পাশে করাচি লাহোরের উপরে কনস্ট্যান্ট ইন্ডিয়ান এয়ার ভারতবর্ষের মিসাইল ড্রোন অ্যাটাক হচ্ছে। তো পাকিস্তান কটা ফ্রন্টকে সামলাবে? আবারও আমি বারবার বলবার চেষ্টা করছি যে পাকিস্তানের 71-এর থেকে ধাক্কা খেয়ে পাকিস্তান বোঝেনি, তারপরে পাকিস্তান কাশ্মীরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেছে এবং যার জন্য 83 থেকে এই 2025 অব্দি মানে প্রায় 40 বছর কাশ্মীর বারবার রক্তাক্ত হয়েছে। কিন্তু আজকের ধাক্কাটার পর পাকিস্তান যেন বোঝে যে এই ধরনের এক্সপেরিমেন্ট করা, এই ধরনের প্রক্সি ওয়ার চালানো, সন্ত্রাসবাদীদের দিয়ে কোনো রাষ্ট্রকে উত্তপ্ত করা, সেটা খুবই খুবই খারাপ বিষয়। এবং পাকিস্তানকে বুঝতে হবে যে কোনো রাষ্ট্রের যদি পরামর্শদাতা হামাসের মতো একটা বেসিক্যালি জঙ্গি সংগঠন হয়ে দাঁড়ায়, তাহলে তার যুদ্ধে এই ধরনের পরিণতি